সিনিয়র অহংকারী খালাতো বোনকে ভালোবাসার অপরাধে আব্বুর কাছ থেকে হাজারবার আঘাত পেতে হয়েছে। কারণ ওরা আমাদের থেকে অনেক বড় লোক। একেবারেই যে ওদের সাথে যায় না তেমনটা না, কিন্তু ওদের ধারণা আমরা ওদের লেভেলের না। বিশেষ করে এই ধারণাটা আমার খালাতো বোনের। মেয়েটা আমাকে কখনো সহ্য করতেই পারেনি। যবে থেকে জানতে পেরেছি ওকে ভালোবাসি, তবে থেকেই বাসায় হাজারবার বলে গেছে, আব্বুকে জানিয়েছে, আর ততবারই আব্বু হাজারটা আঘাত করেছে। কিন্তু ভালোবাসা তো নির্লজ্জ বেহেয়া, তাই হাজারবার ওর কাছে ছুটে গেছি। যতবার ছুটে গেছি ততবারই মেয়েটা আমাকে অপমান অপদস্থ করেছে। আর আজকের মারগুলো একটু বেশি ছিল। আব্বু বেল দিয়ে মারছিল আর হাজারবার চিৎকার করে করে বলছিল, তুই জানিস না বড়লোকের মেয়েদের ভালোবাসতে নেই? তো লজ্জা করে না আমাদের মান সম্মান নিয়ে এভাবে খেলতে? বুঝতে পারছিস না ও তোকে চায় না, তারপরও হাজারবার তুই ওকে ভালোবাসার কথা বলে যাচ্ছিস? তুই কেন বুঝতে চাস না ও তোকে ভালোবাসে না? তার কাছে যাওয়ার মতো নির্লজ্জ বেহায়া কেন হলি তুই? ঈশান পড়ে থেকে শুধু মার খেলো। আসলেই ও নির্লজ্জ বেহায়া, না হলে বারবার ওই মেয়েটার কাছে ফিরে যেত না, যে মেয়েটা ওর থেকে বছর খানিকে সিনিয়র। তারপর এমন একটা অহংকারী ভাব নিয়ে সবসময় চলে যেন ঈশানকে কখনো চিনতেই পারে না। ওদের মাঝে যে কাজিনের সম্পর্ক আছে সেটাও মেয়েটা যেন সবার সামনে ভুলে যায়, কারণ ওরা অর্থের দিক দিয়ে সিনথিয়াদের থেকে অনেকটা দুর্বল। এজন্যই হয়তো মেয়েটা ওকে অহংকারে কখনো পরিচয় দেয় না। আর দিবেই বা কী করে? যবে থেকে জানতে পেরেছে ঈশান ওকে পছন্দ করে, ভালোবাসে, তবে থেকে মেয়েটার অবহেলার শেষ নেই। প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। এই মেয়েটার ছোটবেলা থেকেই একটু অহংকারী, কিন্তু যবে থেকে ওকে ভালোবাসতে শুরু করেছে তবে থেকেই মেয়েটা জানার পর যেন ঈশানকে দু চোখেও সহ্য করতে পারে না। আর ওদের বাসায় গেল তো ওর সামনে আসেই না, আর ওর সাথে কথা বলতে চায় না। অবশ্য খালামণি এই বিষয়টা জানলেও ঈশানকে সাবধান করেছে যেন এমন কিছু না করে তাতে ওর সাথে সিনথিয়া এরকম কোনো সিক্রেট করে বসে। কিন্তু ভালোবাসার মানুষটাকে বারবার বোঝানোর জন্য এই কথাগুলো যে ওকে এসে বলতেই হয়, তাই তো নির্লজ্জের মতো সিনথিয়ার কাছে যায়। একই কলেজে পড়ার সুবাদে দুজনের প্রতিদিনই দেখা হয়, কিন্তু ঈশান যতবার সিনথিয়াকে দেখে ততবারই মেয়েটা মুখ ঘুরিয়ে চলে যায়। ইদানিং দেখছে মেয়েটা ছেলেদের সাথে মেলামেশাটাও বেড়েছে। এটা কি ওকে দেখানোর জন্য, নাকি ওর থেকে দূরে যাওয়ার জন্য? তাতে যেন ঈশান ওকে ভুলে দূরে সরে যায় সেটার জন্য। সত্য মিথ্যা যাচাই করতে ঈশান বন্ধুদের লাগিয়ে রেখেছিল। তারপর বুঝতে পারছে যে সিনথিয়া বাজে একটা ছেলের পাল্লায় পড়েছে, যে ছেলেটার কাজই হচ্ছে মেয়েদের সাথে প্রেম ভালোবাসার নামে এসব অকাজ করে বেড়ানো, তাদের সাথে টাকা হাতিয়ে নেওয়া। সিনথিয়া বরাবরই ঈশানকে অপছন্দ করে, তাই যতবার ওকে ভালোবাসার কথাগুলো বলতে গেছে, বোঝানোর চেষ্টা করেছে, ততবার মেয়েটা ওকে ভুল বুঝেছে। ঈশান যখন ওকে বলতে গিয়েছিল যে ছেলেটার সাথে ওর সম্পর্ক জড়িয়েছে, সেই ছেলেটা ভালো নয়, এসব শুনেই সিনথিয়া বেজায় রেগে যায় আর ঈশানের উপর বেশ চড়াও হয়। তখন ঈশানকে বোঝানোর চেষ্টা করে বলে, তুমি কি বুঝতে পারো না যে কে তোমার দিকে বাজে নজরে তাকায় আর কে তোমার ভালো চায়? আমি বুঝতে চাই না, আর আমার বোঝার দরকারও নেই। তোকে বলেছি তুই আমার সামনে আসবি না, আর এইসব কথা বলবিও না। তোর এসব প্রেম ভালোবাসার কথা আমার শুনতে ইচ্ছে করে না। তুই কেন বুঝতে চাইছিস না? আমি তোর প্রতি বিরক্ত। নেহাতি তুই আমার কাজিন, তাই তোকে আমি ছাড় দিয়ে দিয়েছি। খালামুনির মুখের দিকে তাকিয়ে তোকে কখনো এইসব বলি না, কিন্তু তুই রোজ রোজ এভাবে আমাকে ডিস্টার্ব করিস আর আমার পার্সোনাল বিষয়গুলোতে নাক গলাস। তাতে যে কোনো দিন কিন্তু আমাকে কঠোর হতে হবে, বলে রাখলাম আমি। কি করবে? আমার গায়ে হাত তুলবে? আমাকে মারবে? তাহলে তাই করো। তারপর যদি তোমার রাগটা কমে তাহলে সেটাই হোক। কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি যে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছো সেই ছেলেটা ভালো নয়। তুমি কেন বুঝতে চাইছো না? আমাকে কিচ্ছু বোঝাতে হবে না, আর বুঝতেও হবে না। তোকে আমি বলেছি আমাকে বুঝতে। আমি তোমার ভালোর কথা ভেবেই এইসব বলছি। দেখো, ছেলেটা তোমার কোনো ক্ষতি করে দেওয়ার আগেই আমি তোমাকে সাবধান করছি। দয়া করে এরকম কিছু করো না। তুমি আমাকে পছন্দ করো না সেটা অন্য ব্যাপার, তারপরেও আমি তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাবো। তুমি আমাকে ভালো না বাসলেও আমি সবসময় নিজের মতো তোমাকে ভালোবেসে যাব।
তোমার খেয়াল রাখবো। কেউ তোমার ক্ষতি করতে আসলে সেটার জন্য আমি তোমাকে প্রোটেক্ট করব। তাই তোমার ভালোর জন্যই বলছি, ওই ছেলেটা ভালো না। আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমি খুব ভালো করেই জানি তুই ওর থেকে আমাকে দূরে সরানোর জন্যই এসব বলছিস। আমি ওর সাথে রিলেশন না যাই সেই জন্যই তুই এসব বলছিস। আমাকে আর কিছু বোঝাতে হবে না। শোন, এরপর থেকে তুই আমার সামনে আসবি না। আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে এইসব আজে বাজে কথা বললে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ও, তার মানে তুমি অলরেডি সম্পর্কে জড়িয়ে গেছো। আমার ভাবতে অবাক লাগছে, লাইভে কাউকে জড়ানোর আগে তুমি একটাবার ভাবোনি সে কেমন কেমন তার চরিত্র, সেটা নিয়ে তুমি একটাবার। চরিত্রের কথাটা বলতেই সিনথিয়া আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগের বশে ঈশানের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ঈশান মাথা নিচু করে রইল। সিনথিয়া ওর শার্টের কলার ধরে বলতে আরম্ভ করে, কার চরিত্র কেমন সেটা তোর আমাকে বোঝাতে হবে না। এতই যদি সমস্যা থাকে তাহলে তুই তোর চরিত্রটা ঠিক কর। তুই নিজে যেরকম ঠিক অন্য সবাইকে তেমনই ভাবিস। তাই আজকের পর তুই আর আমার সামনে আসবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে রাখলাম। তুমি আমার কথাটা তো শুনবে, সেটা না শুনে তুমি সবসময় খালি আমাকে ভুল বোঝো। আমার কথাটা শোনো, ও সত্যিই ভালো না। তোমার যদি প্রয়োজন হয় তুমি একবার যাচাই করে দেখতে পারো। লাইফে এমন কাউকে এনো না যার জন্য তোমার ক্ষতি হয়। তোমার মনে হচ্ছে ও তোমার লাইফের জন্য পারফেক্ট, কিন্তু এমন কেউ তোমার জন্য পারফেক্ট না। আমি তোমাকে খালাতো ভাই হিসেবে বলছি, আমি তোমাকে ভালোবাসি সেটা থেকে নয়। তোমার যেন কোনো ক্ষতি না হয় সেই জন্যই আমি তোমাকে বলছি ও ভালো নয়। সিনথিয়া আরও রেগে গেল। ঈশানকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই ঈশান মাথা নিচু করে ফেলল। মেয়েটা থাপ্পড় না মেনে ওর থেকে দূরে যেতে যেতে বলল, বুঝতে পেরেছি, তোকে এসব বলে কোনো লাভ নেই। তুই আর আমার চোখের সামনে আসবি না, তাহলে কিন্তু আমি তোর বাসায় বলতে বাধ্য হব। তুই বুঝতে পারছিস না আমি তোকে সহ্য করতে পারি না, তারপরেও তুই বারবার আমার সামনে চলে আসিস। আসলে তোর লজ্জা শরম বলতে কিছু নেই। যদি থাকতো তাহলে তুই আমাকে কখনোই বারবার এসব কথা বলতি না। তুই জানিস আমি তোকে অপছন্দ করি, তারপরে কেন এসব বলতে আসিস? হ্যাঁ জানি তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে তার থেকে বেশি ভালোবাসি। তুমি এই ভালোবাসাটা বুঝতে পারবে, আর যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। তোর এই আশা কখনো পূরণ হবে না, আর এই দিনটাও কখনো আসবে না। আমি বুঝতে পারছি তোকে বুঝিয়ে কোনো কাজ হবে না, তোর বাসায় বলতে হবে। এবার ঈশান যেন জীবনের সবচেয়ে বড় ভুলটা করলো সিনথিয়ার হাতটা ধরে। সিনথিয়া চলেই যাচ্ছিল, তখন ঈশান ওর হাতটা ধরল। ওকে থামানোর চেষ্টা করতেই যখনই ওর হাতটা ধরল তখনই মেয়েটা ওর দিকে ফিরে কয়েকটা থাপ্পড় বসালো। তারপর ঈশানের বুক বরাবর একটা সজোরে ধাক্কা দিয়ে বলতে লাগলো, তুই আসলে একটা লম্পট ছেলে, নাহলে আমার অনুমতি ছাড়া বারবার আমাকে টাচ করতি না। তোকে আমি বারবার বলেছি তোকে আমার সহ্য হয় না, আর তুই কিনা আমার সামনে চলে আসিস আর এমন করে আমাকে ডিস্টার্ব করিস। জাস্ট আমি ভাবতে পারছি না তুই এতটা বাজে হয়েছিস কি করে। খালামণি তোকে এই শিক্ষা দেয়নি, খালামণিকে আজকেই বলতে হবে, তাহলে তুই শিক্ষা পাবি। মেয়েটা হাজার বকাঝকা করে সেখান থেকে সেদিন চলে যায়। ঈশান সেদিন বাসায় আসার পর যখন এসে দেখতে পায় আপু প্রচণ্ড পরিমাণে রেগে আছে, তারপর ঈশান কিছু বুঝে ওঠার আগেই আপু কোমরের বেল্ট দিয়ে ওকে মারতে শুরু করে। ঈশান যখন জিজ্ঞেস করে কেন মারছে, তখন আপু বলেছিল, তুই বুঝতে পারছিস না আমি তোর গায়ে কেন হাত তুলছি? তোর কি একটুও লজ্জা হয় না? তোকে আমি সতর্ক করে দিয়েছিলাম ওই মেয়েটার আশেপাশেও যাবি না। তুই জানিস না ওদের থেকে আমরা কতটা দুর্বল? আমাদের যোগ্যতা নেই ওদের পাশে দাঁড়ানোর। ওই মেয়েটা তোকে পছন্দ করে না, তারপরও কেন তুই বারবার ওর কাছে যাস? আর কতবার বলতে হবে ও তোকে পছন্দ করে না? তুই বারবার বলে যাচ্ছিস তুই ওকে ভালোবাসিস, কিন্তু ও তো তোকে ভালোবাসে না। তোর মতো লজ্জা থাকা দরকার যে তুই আমার ছেলে হয়ে আমার কথার অবাধ্য হোস। তোর একটাবার আব্বু আম্মুর কথা ভাবা উচিত ছিল যে তারা কেন তোকে বারবার ওর কাছে যেতে বারণ করে। এই জন্যই তো করি, কিন্তু তুই সেটা বুঝতে পারিস না। আমি বুঝতে পেরেছি ছোটবেলা থেকে তোকে কোনো শাসন করিনি, সেই জন্য তুই এরকম বকে গিয়েছিস। আজকে তোকে সেই শাসনটা করব, যেন আর ভুলেও ওই মেয়ের সামনে না যাস। আব্বু, তুমি আমাকে মারো বকো, দরকার হলে মেরে ফেলো, বাসায় আটকে রেখেও ওর থেকে দূরে রাখতে পারবে, কিন্তু আমি ওকে যতটা ভালোবাসি
কিংবা ও আমার মনে যতখানি গেঁথে গেছে ওকে কখনো দূরে সরিয়ে দিতে পারবে না। এরপরও তোর মুখ দিয়ে এসব কথা বের হচ্ছে? আসলে তো লজ্জা শরম নেই। সাইলা, তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারোনি। একমাত্র ছেলেকে এমন করে বেহায়া তৈরি করেছো যে বোনের মেয়ের পেছনে পড়ে আছে, আর সেই মেয়ে বারবার বাসায় এসে বলে যাচ্ছে তোমার ছেলে ওকে ডিস্টার্ব করে, ওকে টাচ করে। একটা মেয়ের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করাটা কত বাজে কাজ, ও কি বুঝতে পারছে না? ওই মেয়েটা ওকে সহ্য করতে পারে না। যবে থেকে ও এসব ভালোবাসার কথা বলতে শুরু করেছে, তবে থেকে আমাদের ওদের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। ও কি সেটা বুঝতে পারছে না? আম্মু দরজার বাহিরে দাঁড়িয়েছিল। আব্বু দরজা লাগিয়ে ঈশানকে মারছিল। তারপর উপায় না পেয়ে দৌড়ে গিয়ে রুমের ডুপ্লিকেট চাবিটা এনে দরজা খুলে ভিতরে ঢুকলো। তারপর আব্বুকে আটকানোর চেষ্টা করেও যখন পারল না, তখন আম্মু আব্বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওগো, তুমি আমার ছেলেকে আর মেরো না, ও মরে যাবে। জীবনে যাকে কখনো আঘাত করনি তাকে আজকে এমন করে মারছো। তুমি দয়া করে ওকে আর মেরো না। তোমার রাগ থাকলে তুমি আমাকে মারো। আমি ওকে মানুষ করতে পারিনি, তার জন্য তুমি আমাকে আঘাত করো। তারপরও ওকে মেরো না। ওকে তো অনেক মেরেছো, আমি কথা দিচ্ছি এরপর আর কখনো ঈশান সিনথিয়ার সামনেও যাবে না। ও ভুল করেছে, তার জন্য তুমি আর ওকে শাস্তি দিও না। আমি ওকে বোঝাবো, ও আর কখনো সিনথিয়াকে ডিস্টার্ব করবে না। তুমি দয়া করে ওকে আর মেরো না। আব্বু এবার হাত থেকে ছুঁড়ে বেলটা ফেলে দিল আর বলতে লাগলো, সাইলা, তোমার ছেলেকে বলে দাও আজকের এই মায়েরগুলো যেন ওর মনে থাকে। ও যেন আজকের এই মারগুলোর জন্য একটু হলেও লজ্জা হয় যে ওই মেয়েটার জন্য আজকের ওকে এতগুলো আঘাত সহ্য করতে হয়েছিল। ও যেন এসব প্রেম ভালোবাসার কথা ভুলে যায়। ওই মেয়ে বাদে অন্য যে কোনো মেয়ের কথা বলুক, আমি হাতে পায়ে ধরে হলেও তাকে ওর জন্য এনে দিব, যেন ওই মেয়ের কথা আর দ্বিতীয়বার আমার সামনে না বলে। ঈশান এবার উঠে বসলো আর কিছু বলতে যাবে তার আগেই আম্মু বলতে লাগলো, দয়া করে কোনো কথা বলো না। তোমার আব্বু রেগে আছে, এরকম কিছু বলো না যার জন্য আবারও তোমাকে মার খেতে হয়। আম্মু, আব্বুকে ছেড়ে দাও। আব্বুর যদি আমাকে মেরে শান্তি হয় তাহলে মারো। আমাকে মারলে যদি আমি ওকে ভুলে যাই তাহলে সেটাই করতে দাও। তারপরও আমি এই কষ্টটা পেতে চাই। ওকে ভালোবাসে যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সিনিয়র আর জেদি একটা মেয়েকে ভালোবাসা জীবনে যে সবচেয়ে বড় ভুল সেটা আমাকে বোঝাতে দাও। আমি এই কষ্টটা পেতে চাই। আম্মু, তুমি আব্বুকে ছেড়ে দাও। আব্বু যত পারুক আমাকে আঘাত করুক। দেখেছো সাইলা, তোমার ছেলের কথা শুনেছো? এত মার খাওয়ার পরও ওর কোনো লজ্জা হয়নি। এরপরও আবার সেই আজে বাজে কথা বলছি। এক তো আঘাত করলাম, তারপরও মুখ দিয়ে এসব কথা বের হচ্ছে। আসলে ও লজ্জা বলতে ওর কিচ্ছু নেই। যদি থাকতো তাহলে এসব কথা কখনোই বলতো না। হাজারবার আঘাত করেছি, আরও কিনা এসব কথা বলেই যাচ্ছে। আব্বু, আঘাত করলে কি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া যায়? তাহলে কখনো কাউকে ভালোবাসো না। তুমি আমাকে মেরেও যদি ফেলো তারপরেও আমি ওকে ভুলতে পারবো না। ওকে আমি নিজে থেকেও বেশি ভালোবাসি। অবস্থা বেগতিক দেখে আম্মু আব্বুকে জোর করে রুমের বাইরে নিয়ে গেল। তখন আম্মু রুমটা আটকে দিয়ে আব্বুকে সেখান থেকে জোর করে নিয়ে যেতেই ঈশান আবারও বেডে শুয়ে পড়ল। মিনিট 15 পরে আম্মু আসলো, এসে ঈশানকে জোর করে শুয়ে দিল। তারপর ঈশান শরীর থেকে শার্টটা টেনে খুলে গায়ের ক্ষতস্থানে মলম লাগাতে আরম্ভ করলো। ঈশান চুপচাপ শুয়ে আছে আর আম্মু কান্না করছে আর ওকে হাজারটা কথা বলে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ভালোবেসে আরেকজনকে ভালোবাসার মানুষকে বোঝাতে না পারার কষ্টটা বোধহয় জীবনের সবচেয়ে বড়। ঈশান চুপ করে রইল। আম্মু হাজারবার বোঝানোর চেষ্টা করেও যখন পারল না, তখন ঈশানকে চুপ করে থাকতে দেখে চলে গেল। ঈশান অমন করে শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। তারপর যখন ঘুম ভাঙল বুঝতে পারল বিকেল হয়ে গেছে। উঠে কোনো রকম একটা টি শার্ট গায়ে চাপিয়ে বাইরে চলে আসলো। আম্মু ওকে দেখতে পেল না, হয়তো কিচেনে ছিল। তখনই ঈশান বাইরে গেছে। তারপর যখন আম্মু ঈশানের রুমে আসলো, দেখে ছেলে নেই। আম্মু বেশ চিন্তিত হয়ে পড়ল। তাড়াহুড়ো করে ঈশানকে কল লাগালো।
কিন্তু ছেলেটা ফোনটা বাসায় রেখে গেছে। তারপর যখন বাসায় ফিরল রাত 10টা বাজে। এসে কোনো রকমে নিজেই খাবার বেরিয়ে খেলে আম্মুর সাথে একটু কথা বলল না। আম্মু হাজার কথা বললেও ঈশান চুপ করে রইল। তখন আম্মু হতাশ হয়ে রুমে চলে গেল। ঈশান খাওয়া দাওয়া শেষ করে এসে রুমে শুয়ে পড়ল। এমন করেই 7টা দিন কেটে গেছে। এরই মাঝখানে ঈশান সিনথিয়াকে আর কল করেনি, ওর সামনেও যায়নি। মেয়েটা যেন তাতেই পার পেয়ে গেছে। অন্যদিকে ঈশান ভাবছে যে ছেলেটা ওর সাথে রিলেশনে জড়িয়েছে সেই ছেলেটার কোনো ক্ষতি করে না দেয়। ঈশান বন্ধুদের বারবার বলছিল যেন মেয়েটার দিকে একটু নজর রাখে। তখন ঈশানের একটা বন্ধু ওকে বলে, তুই এগুলো করে কি পাচ্ছিস বলতো? সে অবহেলা আর অপমান ছাড়া তো আর কিছুই পাচ্ছিস না। মেয়েটা তোকে পছন্দ করে না, ভালোবাসে না, উল্টো ঘৃণা করে। তুই তারপরে ওর খেয়াল রাখছিস, খোঁজ রাখছিস। ঈশান একগাল হাসল। তারপর বন্ধুর কাঁধের উপর হাত রেখে বলল, তোর ভালোবাসার মানুষের কেউ ক্ষতি করে দিবে, তুই সেটা সামনে থেকে দেখতে পারতি? তুই জানার পরে কি তার খেয়াল রাখতি না? তা হয়তো রাখতাম, কিন্তু মেয়েটা তোকে পছন্দ করে না। আজ বাদে কাল এই ছেলেটার সাথে উল্টো পাল্টা করলে আমরাই বা কী করে আটকাবো? আমাদের পক্ষে সম্ভব না ওকে আটকে রাখা। ও কোথায় যায় কী করে সবসময় খেয়াল রাখা সম্ভব না। নিজের সম্মানটা যদি কেউ যেচে নষ্ট করতে চায় তাহলে আমাদের পক্ষে সম্ভব না তাকে আটকে রাখা। বন্ধুর উপর রাগ হলেও ঈশান ভাবলো কথাটা সত্য। ও যতই রাগ করুক কিংবা জেদ দেখাক, তাতে সেটা যেটা সত্যি সেটা তো আর মিথ্যা হয়ে যাবে না। তাই চুপ করে রইল। এবার শুভ বলতে লাগলো, আমি জানি তোর আমার উপর রাগ হচ্ছে, কিন্তু যেটা সত্যি সেটা আমরা মিথ্যে করে দিতে পারবো না। তবে একটা কথা শুনে রাখ, কেউ যদি নিচের চেঁচে নিজের ক্ষতি করে তুই সেটা আটকাতে পারবি না। আর একটা কথা, ওকে ভালোবাসা তোর জন্য অন্যায়। কারণ কেন জানিস তো? কারণ তুই ওর সমপরিমাণ কিংবা লেভেলের কেউ না। ও তোকে সহ্য করতে পারে না। ইভেন এত ছোট করে দেখে মনে হয় ওরাই পৃথিবীর সবচেয়ে বড় লোক। ওরা মানুষকে সম্মান করতে জানে না। টাকা পয়সার জন্য তোকে ছোট ভাবে। তাদের কাছে যাওয়াটা কি বেহায়াপনা ছাড়া অন্য কিছু না বল? শুভর কথাটা ঈশান বুঝতে পারল। ছেলেটা ওর ভালো চাই, আর প্রত্যেকটা বন্ধুই যে বন্ধুর ভালো চাই সেটা ঈশান জানে। অন্যদিকে ঈশানের বন্ধুরা বুঝতে পারল এই ছেলেকে বোঝানো সম্ভব না, আর ঈশানও বুঝতে পারছে বন্ধুরা ওর ভালোর জন্যই বলছে। কিন্তু ভালোবাসাটা ভুলে যাওয়া এত সহজ নয়। ঈশান হয়তো সিনথিয়ার সামনে না গিয়ে থাকতে পারবে, কিন্তু ওকে ভুলে যাওয়া সম্ভব না। ছোটবেলা থেকে যার সাথে বড় হয়েছে আর যাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে, তাকে ভোলা সম্ভব না। ঈশান ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিল। তখন ঈশানের বন্ধু মেহেদি বলল, শোন, সব সময় নিজেদের কথা চিন্তা করলে হয় না, পরিবারের কথাও ভাবতে হয়। তুই আঙ্কেল আন্টির কথা ভেবে না হয় ওর থেকে দূরে থাকার চেষ্টা কর। দেখ, যেটা সম্ভব না সেটা হয় না। মেয়েটা যদি তোকে ভালোবাসতো তাহলে না হয় ওর পরিবারকে তুই বোঝাতে পারতি। ও তোকে ভালোবাসে না, তাহলে ওর পরিবারকে কি করে বোঝাবি? ভালোবাসার ক্ষেত্রে দুটো মনের মিল লাগে। আর ও যেখানে তোকে পছন্দই করে না আর ছোটোভাবে তার উপর ওর এত ছোট করে কথা বলে, সেখানে তুই কি করে ওকে বোঝাবি? এর থেকে না হয় ওর থেকে দূরে থাকার চেষ্টা করে দেখ। আমাদের লাইফে সব সময় সব কিছু পাওয়া সম্ভব হয় না, আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের জন্য তো নয়। তুই যেমনটা ভাবছিস তেমনটা নয়। ও আজ বাদে কাল তোর কাছে চলে আসবে, তোকে ভালোবাসতে আরম্ভ করবে। এরকমটা হবে না কখনো। ও যে ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়েছে সেই ছেলেটা ওর পিছনে পড়ে আছে শুধু টাকা খাওয়ার জন্য আর ভুলভাল কিছু করার জন্য। তুই এসব আটকাতে পারবি না, আমরা চাইলেও পারবো না। যেন নিজের ক্ষতি করতে চায় তাকে আটকানো সম্ভব না। মানুষকে আটকে রাখা গেলেও তার মনকে ধরে রাখা যায় না। তবে একটা কথা, ও হয়তো কখনো বুঝতে পারবে না, আর যদি বুঝতে পারতো সেটা অনেক আগেই পারতো। কারণ যার বোঝার তাকে একবার বললেই সে বুঝতে পারে, আর যে বোঝেও না তার বোঝার অভিনয় করে তাকে বোঝানোটা কখনো সম্ভব নয়। এর থেকে না হয় তুই নিজেকে বুঝিয়ে নে, সবটাই ভালো হবে। তাহলে ভালো থাকতে পারবি। হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে দেখবি ঠিক হয়ে গেছে। নিজের ভালোবাসার কথা চিন্তা করলে মানুষ ভালো থাকতে পারে না। আমাকেই দেখ,
এত ভালোবাসার পরেও সব কিছু ঠিক থাকার পরেও সে অন্য কারো হয়েছে। তার মনে হয়েছে আমার সাথে নয়, সে অন্য কারোর সাথে ভালো থাকবে। তাহলে যে যার সাথে ভালো থাকতে চায় তার সাথে তাকে ভালো থাকতে দে। খামোকা তাদের মাঝে দেয়াল হওয়ার কিংবা বাধা হওয়ার কিছু আছে বলে আমি মনে করছি না বন্ধু। এখন তোরা আমাকে কি করতে বলছিস? ওকে ভুলে যেতে বলছিস? সেটা তো কখনো সম্ভব না। তোকে ভুলে যেতে কেউ বলছে না, তবে ওর থেকে দূরে থাকার কথা বলছে। থাক, ওর থেকে সরে যাওয়ার চেষ্টা কর। অনেকেই তো অনেককে ভালোবাসে, কিন্তু ভালোবাসার মানুষটাকে পায় না। তুইও না হয় তেমন করে দূর থেকেই ভালোবাস। ভালোবাসা ভালোবাসা সুন্দর, সেটা দূর থেকেই। কাছে গেলে দেখবি যখন কাউকে বোঝাবি যে তুই তাকে ভালোবাসিস, তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে সস্তার আর সবচেয়ে ফালতু একটা অপ্রয়োজনীয় জিনিস হয়ে যাবে। তাই এখন থেকে আর বোঝানোর চেষ্টা করিস না, সেটাই ভালো হবে। যদি কপালে থাকে তাহলে ওকে পাবি, আর না হলে সেটাই হবে। ঈশান কলেজে আসবে এরকম সময় ওর বন্ধুদের নাম্বার থেকে কল আসলো। ঈশান ফোনটা রিসিভ করতেই ওপার থেকে বন্ধুরা ওকে জানালো ওরা একটা ট্যুরের প্ল্যান করছে, একটু পরেই বেরোবে। আর ঈশান যাবে কিনা সেটা জানার চেষ্টা করলে ঈশান বারবার বারণ করলো, কিন্তু কাকে কি বারণ করবে? ওরা তো বাসায় এসে বসে আছে। আর তখনই ওকে কল করেছে। বন্ধুরা ঈশানের আব্বু আম্মুকে রাজি করিয়ে ঈশানকে নিয়ে তবেই বেরোলো। পুরো 15টা দিন ঘোরাফেরা করে তারপর বাসায় এসেছে ঈশান। দূরে থেকে বুঝতে পেরেছে দূর থেকে ভালোবাসাটা সুন্দর। বন্ধুরা ঠিকই বলেছিল, অন্তত মেয়েটা তো ওকে আর অপমান অপদস্থ আর ওর ভালোবাসাটাকে ছোট করতে পারেনি। দূর থেকে ভালোবাসার মধ্যে একটা আলাদা রকমের একটা মজা আছে। সেটা হচ্ছে পাওয়ার কিংবা না পাওয়ার কোনো লাভ লোকসান আপনি খুঁজবেন না। আপনি জানেন আপনি তাকে পাবেন না, তারপরও ভালোবাসেন। এটাই দূর থেকে ভালোবাসার একটা সুবিধা। ঈশান বাসায় এসে আরও 2-3টা দিন রেস্ট নিয়ে তারপর কলেজে গেল। গিয়ে জানতে পারল সিনথিয়া বেশ বেপরোয়া হয়ে উঠেছে, ছেলেটার সাথে যেখানে খুশি চলে যাচ্ছে। ঈশান ক্লাসে গিয়ে কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। 2-3টা ক্লাস করে তারপর ক্যান্টিনে আসলো। বন্ধুদের সাথে কফি খাচ্ছিল। এরই মাঝখানে খেয়াল করে দেখলো সিনথিয়া দূরে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, বসে আছে। ছেলেটা বারবার ওর হাত ধরছে, ওর চুলগুলো কানের পাশে গুজে দিচ্ছে আর বারবার পাশ থেকে জড়িয়ে ধরছে, কিন্তু মেয়েটা তাতে কোনো হেলদোল নেই। ঈশানের বিষয়টা ভালো না লাগলেও চুপ করে রইল। তখন সিনথিয়া ঈশানকে দেখতে পেয়ে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান বুঝতে পারল ওর এখানে আসাটা সিনথিয়ার ভালো লাগেনি। এখনও মেয়েটা ওকে ঘৃণায় করে যাচ্ছে। ঈশান বুঝতে পেরেছে যে মেয়েটা ওকে আগের মতো করেই ভাবে, তাই ঈশানও সেখান থেকে চলে গেল। সেদিন যখন সিনথিয়া ঈশানকে আঘাত করেছিল ওর বাসায় বলে দিয়েছিল, আর ঈশান যখন বাসায় এসে আবারও আব্বুর হাতে মার খেলো, তখন ঈশানের আম্মু রাতে সিনথিয়ার আম্মুকে কল করে বলেছিল বিষয়টা। সেদিন সিনথিয়ার আম্মু ওর রুমে আসে, দেখে মেয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। আম্মুকে দেখে ফোনটা রেখে দেয়। তখন সিনথিয়া উঠে বসতেই আম্মু ওকে বলেছিল, তুমি ঈশানের বাসায় ওর নামে কমপ্লেন করেছিলে? সিনথিয়া চুপ করে রইল। তখন আম্মু ওর সামনাসামনি এসে বসলো। মেয়ে কথা বলছে না দেখে আম্মু আবারও বলতে লাগলো, তুমি জানো ঈশানকে ওর আব্বু আজকে কত আঘাত করেছে? তোমার এরকম করাটা মোটেও ঠিক হয়নি। একটা ছেলে তোমার সাথে একটু কথা বলতে আসছে বলে তুমি এমন করে ওকে আঘাত করবে? ছেলেটা এমন কি বলেছিল যার জন্য ওকে এত করে ছোট করো? যারা আমাদের থেকে অর্থের দিক দিয়ে ছোট তাদেরকে ছোট করে দেখাই ভালো, যাদের জায়গাটা যেখানে সেখানেই বুঝিয়ে দেওয়া ভালো। আর ওর সম্পর্কে তুমি আমাকে বলবে না তো? ও একটা ফালতু ছেলে, ও বারবার আমার সামনে এসে আমাকে ডিস্টার্ব করতে থাকে। এগুলো আমার ভালো লাগে না, আমার মোটেও পছন্দ না কেউ বারবার এসে আমাকে এসব আজে বাজে কথা বলবে আর আমি চুপ করে থাকবো। কি এমন বলেছিল ও তোমাকে? ভালোবাসে, এটাই তো। কোনো অন্যায় নয় মামুনি। আমি আর তোমার আব্বুও তো ভালোবেসে বিয়ে করেছিলাম, কারণ তাতে ওর আম্মু আমাদের সাহায্য করেছিল এত কিছুর। আর আমাদের এত সুখের কারণ ঈশানের আম্মু। ওর আম্মু যদি সেই দিন আমাদের এরকম করে সাহায্য না করত, সেই দিন আমরা এক হতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা,
তোমার আব্বুকে বিজনেসে আজকে এত বড় একটা পরিস্থিতিতে এত বড় লোক হিসাবে দেখছো, সেসব ওদের জমি জমার কারণে। গ্রামে ওদের জমির পেপারগুলো রেখে তোমার আব্বুকে কতগুলো টাকা দিয়েছিল তুমি জানো না। তোমার আব্বু টাকাগুলো ফিরিয়ে দিয়েছে কিছুদিন আগেই। ওই একই জমিটা ওরাও বন্ধক রেখে একটা বিজনেস করতে পারতো। এখন তোমার আব্বুর জায়গাটা ওর আব্বুর এসব হতো, তাহলে কি ও তোমাকে ভালোবাসতো না? অবশ্যই বাসতো। ভালোবাসা এসব ছোট বড় লোক ধনী গরিব দেখে হয় না। তুমি ওকে একটু ছাড় দিতে পারতে, কিন্তু সেটা না করে তুমি ওকে 1000 বার অপমান অপদস্থ করেছো আর 1000 বার ছোট করেছো। কিন্তু তাতেও ও তোমার কাছে ফিরে এসেছে, কারণ তোমাকে সত্যিকারে ভালোবাসে। কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। তুমি সোনা ফেলে লোহা আর তামার পেছনে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ঈশান যদি তোমাকে কিছু বলে তাহলে তুমি আমাকে বলবে। আমি ওকে বারণ করে দেব তোমার কাছে আসতে। তারপরও এরকম কিছু করো না যার জন্য দুই পরিবারের সম্পর্কটা নষ্ট হয়। তোমার আব্বু ওর আব্বুকে খুব সম্মান করে। টাকা পয়সা না থাকলেও ওর আব্বুর আত্মসম্মান বোধটা খুব বেশি। সেদিন উনি ছেলেটাকে অনেক বেশি মেরেছে। তাই দয়া করে এরকম কোনো কাজ করো না যার জন্য ওদের কাছে আমাকে ছোট হতে হয়। সিনথিয়ার কিছু বলার আর সুযোগ পেল না। আম্মু তার আগেই বেরিয়ে গেল। আম্মু জানে সিনথিয়া কতটা বকে গেছে, যার জন্য ওর আব্বু আম্মুর কথা পর্যন্ত শোনে না। অন্যদিকে ঈশান ক্লাসে এসে যখনই ঢুকতে যাবে তখনই খেয়াল করলো কলেজের সামনে কেমন গন্ডগোল হচ্ছে। ঈশান বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো, ওদিকে কি হচ্ছে বলতো? ওদিকে যা ইচ্ছে তাই হোক, তোর এত সব কিছুতে আগ্রাহ্য কেন রে? সব বিষয়ে এত আগ্রহ দেখানো কিন্তু ভালো নয়। শোন, যেচে মানুষের উপকার করতে গিয়ে শেষে বিপদে পড়তে হয়। ওদিকে কি হচ্ছে সেটা তো বলবে, না হলে চল গিয়ে দেখে আসি কি হচ্ছে। তা না করে শুধু বলছিস আমি পরোপকারী করি আর তাতে বিপদে পড়লে পড়বো, তাতে কি? মানুষের উপকারে আসতে পারলে সেটা ভালো লাগে। তাছাড়া উপকার করা কি খারাপ কাজ? কেউ সেটা নিতে পারে আর না নিতে পারে, সেটা তার ব্যাপার। কিন্তু তাই বলে আর মানুষকে উপকার করা ছেড়ে দিব এমনটা কেন হবে বল? সব জায়গায় যেচে উপকার করতে যাওয়ার কি খুব বেশি দরকার আছে বল? আরে ভাই, গিয়ে তো দেখবি ওখানে কি হয়েছে। ওরকম কিছু তো নাও হতে পারে, কারো সাহায্য দরকার তো নাও হতে পারে। তাছাড়া কোনো মেয়েকে কেউ তো ডিস্টার্ব করতে পারে। চল গিয়ে দেখে আসি। ঈশান কলেজের গেটের দিকে যেতে নিলেই বন্ধুরা আর ওকে আটকাতে পারল না। তাই ওরও পিছন পিছনে আসলো। কলেজের গেটের সামনে এসে দেখলো বেশ হট্টগোল চলছে। ঈশান ভিড় ঠেলে ভিতরে ঢুকতেই দেখলো একটা মেয়ের সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর তাদের সামনেই সিনথিয়া আর ওই ছেলেটা। এবার ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই ওই অচেনা মেয়েটা বলতে আরম্ভ করলো, মেয়েদের সাথে মিসবিহেভ করতে খুব বেশি ভালো লাগে, আর এখানে এই কলেজে এসে ভালো সাজা হচ্ছে। তুই কতটুকু ভালো সেটা আমার খুব ভালো করেই জানা আছে। হোয়াট রাবিশ, কি বলছেন আপনি? আর কাকে কি বলছেন? আমি আপনাকে চিনি না, জানি না। কোথা থেকে এসে আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন? রাফিন, এবে কি বলছে? তোমাকে চেনে মানে? আর তুমি কি করেছো ওর সাথে? সত্যি করে বলো, তুমি ওকে কত আগে থেকে চেনো? বিশ্বাস করো, আমি ওকে চিনি না। আর আর চেনার কথা তো পরে, আজকেই প্রথম দেখছি। ও কি সব উল্টাপাল্টা বলছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। তা চিনতে পারবে কি করে? মেয়েদের সাথে প্রেম করার সময় তো মনে থাকে না, তাই না? টাকা পয়সা হাতিয়ে তারপর বেটে নেওয়া পর্যন্ত খুব ভালো চিনতে পারো। তারপর যখন সব কিছু নেওয়া হয়ে গেল তখন? ছেলেটা আর কথা বলে উঠতে পারল না। তার আগেই রাফিন ছেলেটা ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারল। ঈশান বুঝতে পারল অবস্থা বেগতিক, আর ওকে কিছু বলতে দিতে চাইছে না রাফিন। এবার ঈশান
এসে রাফিনকে ধরে ফেললো আর বলতে লাগলো, এই যে ভাই, কি হচ্ছে কি? ওকে মারছেন কেন? আপনার সাহস কি করে হয় কোনো অপরাধ ছাড়া ওর গায়ে হাত তোলার? মারবে না তো কি করবে? ওর সাহস হলো কি করে আমার সম্পর্কে এসব আজে বাজে কথা বলার? ও আমাকে চিনেও আর না, আর আমি ওকে চিনি কি করে? চেনে না? তাহলে এরকম একটা ক্লেম আপনার বিরুদ্ধে করতে পারছে কি করে? ওরা মিথ্যা বলছে আর আপনি সত্যি বলছেন। আপনাকে ভালো করে আমাদের চেনা আছে। এই আপু, আপনি বলেন তো, এই ছেলেটা আপনার সাথে কি কি করেছে? এরই মাঝখানে ঈশানের বন্ধুরা এসে দাঁড়ালো। তখন রাফিন ছেলেটা বলতে লাগলো, আমার সম্পর্কে একটা আজে বাজে কথা বললে কিন্তু সেটার পরিমাণ খুব বেশি ভালো হবে না, বলে রাখলাম। পরিণাম তো সেটা পরে বোঝা যাবে। আগে দেখি কি অন্যায় করেছেন। আপনাকে দেখে খুব বেশি সুবিধার বলে মনে হচ্ছে না। এবার মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই সিনথিয়া এসে ঈশানের সামনে দাঁড়ালো আর রাগী চোখে তাকিয়ে বলতে লাগলো, আমার বয়ফ্রেন্ডের সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তোকে আমি বলেছিলাম না তুই আমাদের মাঝখানে আসবি না। আমি খুব ভালো করেই জানি তুই কতটা ধূর্ত। আমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরানোর জন্য সব প্ল্যান করেছিস, তাই না? আমি বুঝতে পারছি। এদের তুই ভাড়া করে এনেছিস আমার সামনে রাফিনকে খারাপ বানানোর জন্য। এসব কথা তুই ওদের শিখিয়ে দিয়েছিস আর প্ল্যান করে এসে এখন এসব আমাদের সামনে বলছিস। আমার কি জানা নেই যে তুই কেমন? তুই আমার সামনে যতই ভালো সাজার চেষ্টা করিস না কেন, ওকে খারাপ করতে তুই যতই চেষ্টা কর, কিন্তু তুই না করতে পারবি না। আমি ওকে ভালোবাসি আর আমি জানি ও কেমন। তুই চেষ্টা করে এসব কিচ্ছু করতে পারবি না। মেয়েটার এরকম দ্বারা কথাতে ঈশান অবাক হলো। শেষে কিনা মেয়েটার ভালো করতে এসে এরকম একটা কথা শুনতে হলো। ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তখন ওই মেয়েটার সাথে আসা ছেলেটা বলতে লাগলো, উনি আমাদের টাকা দিয়ে ভাড়া করেনি, আর ওনাকেও আমরা চিনি না। এই ছেলেটা আমার চাচাতো বোনের সাথে এরকম অন্যায় করেছে বলে আজকে ওকে হাতে নাতে ধরতে এসেছি। অন্য জায়গা থেকে আরও কতগুলো মেয়ের সাথে প্রেম করেছে, আপনি তা জানেন না। আপনি যদি জানতেন। আমাকে আর কিচ্ছু বোঝাতে হবে না। তোমরা এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে তোমাদের খবর আছে। তারপরে এদের আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে ছোট করার জন্য এসব কথা বলেছে তো, আমার সেটা খুব ভালো করেই জানা আছে। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, এসব করে ওকে আমার সামনে খারাপ বানাতে পারবি না। আমি বলেছিলাম না ওরা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে? দেখলে তো এরকম কিছু হলো। তুমি আমাকে বিশ্বাস করো সিনথিয়া, আমি এরকম কিছু করিনি। রাফিনের কথাতে ঈশান রাগটাকে কন্ট্রোল করতে পারল না। খসিয়ে ওর মুখ বরাবর একটা ঘুষি মেরে দিল। সাথে সাথেই ছেলেটা মুখ থুবড়ে পড়ে গেল। সিনথিয়া গিয়ে ওকে ধরে ওঠালো আর বলতে লাগলো, বাবু তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? ওর সাহস কি করে হলো তোমার গায়ে হাত তোলার? আজকে তোর হচ্ছে। ওর কি করে সাহস হয় তোমার গায়ে হাত দেওয়া? কথা বলে শেষ করতে পারল না। তার আগেই ঈশান ওই ছেলেটাকে উঠিয়ে শার্টের কলার ধরে উঠিয়ে আবারও মারতে লাগলো আর বলতে লাগলো, তোর জন্যই আজকে এত সব হয়েছে। তুই কি জাদু করেছিস ওকে বল? মেয়েটা আমাকে ভুল বুঝতে, যাকে এত ভালোবাসি তাকে বোঝাতে পারিনি। কি করেছিস বল? যে সত্যিকারের ভালোবাসে সেটা বুঝতেই পারছে না। তোর মতো নোংরা মন মানসিকতার ছেলেদের জন্য তাদের ভালোবাসা তো কখনো সফল হয় না, কিন্তু তোদের মতো মানুষ ভালোবাসা নামক নামটাকে অপবিত্র করে। তুই ওর লাইফে কেন এসেছিস বল? ওর চারপাশে ঘুরঘুর করছিস। তুই কি ক্ষতি করতে চাস ওর বল? আজকে যদি সত্যিটা না বলিস তাহলে তোর একদিন তো আমার একদিন। ঈশান রাফিনকে ছেলেটাকে বেধড়কভাবে এলোপাতাড়ি আঘাত করতে লাগলো। সিনথিয়ার উপায় না পেয়ে ঈশানের শার্টের কলার ধরে ওকে নিজের দিকে ফিরিয়ে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারল। ঈশান শান্ত হয়ে শুধু দাঁড়িয়ে রইল। কয়েকটা থাপ্পড় মেরে মেয়েটা কিছুটা শান্ত হয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দেওয়ার? ও আমাকে যে জাদু করার করুক, তাতে তোর সমস্যা কিসের? তোকে বলেছি না তুই আমার সামনে আসবি না। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তোর একটু লজ্জা লাগে না যে আমি তোকে অপছন্দ করি আর তুই কিনা আমার সামনে এসে এইসব বাজে বাজে কথা বলছিস? তুমি কেন বুঝতে চাইছো না? ও তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। একটা বাজে ছেলের পাল্লায় পড়েছ। তুমি কি এইটুকু বুঝতে পারছো না? আমি তোমার যদি ক্ষতি চাইতাম সেটা অনেক আগেই করতে পারতাম। আমি সেই সুযোগটা অনেকবার পেয়েছি, কিন্তু তুমি আমাকে বুঝতেই পারছো না। আরে একটা কুকুরও নিজের ভালোবাসার মানুষটাকে চিনতে পারে, আর তুমি চিনতে পারলে না। শেষে কিনা এরকম একটা ছেলের প্রেমে পড়লে। তুমি নিজের ভালোবাসাটাকে অসম্মান করেছো।
কিন্তু আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করলাম, আর তুমি কিনা শেষে আমাকেই ভুল বুঝছো। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর তুমি বুঝতে পারবে যে এ ছেলেটা তোমার লাইফে কী জন্য এসেছিল। আজকে আমি ওকে আঘাতগুলো করে যদি তোমার লাইফ থেকে তাড়িয়ে দিতে পারতাম তাহলে তুমি বেঁচে যেতে, কিন্তু তুমি তোমার ভালোটাই বুঝলে না। ঈশান কথাগুলো বলছিল, এবার ওই ছেলেটা উঠে এসে ঈশানকে মারতে লাগলো। এতক্ষণ ওকে আঘাত করেছে সেটারই শোধ নিতে লাগলো। এবার ঈশানের বন্ধুরা বুঝতে পারলো অবস্থা বেগতিক, এসে ছেলেটাকে ধরে ফেললো আর বলতে লাগলো, আমাদের সামনে আমাদের বন্ধুকে মারবি, তোর সাহস কি করে হয়? তুই ভেবেছিস ওকে মারবি আর আমরা চুপচাপ দেখে যাব? এবার ঈশান ওদেরকে ছাড়িয়ে দিল আর বলতে লাগলো, ছাড় ওকে, আমাকে আঘাত করলে যদি সিনথিয়ার শান্তি হয় তাহলে মারতে দে। শাস্তি হওয়ার দরকার আছে, কারণ আমি ওকে ভালোবেসেছি। সে শাস্তিটা আমাকে পেতে দে, তারপরে ওকে আটকাস না। এবার ওই যে ছেলে মেয়ে দুটোর জন্য আজকের এই ঘটনার সূত্রপাত হলো, সেই মেয়ে ছেলে দুটো কথা বলতে গেলে ঈশান ওদেরকে উদ্দেশ্য করে বলতে আরম্ভ করলো, যদি কোনো প্রমাণ থাকে তাহলে থানায় ডায়েরি করে দিও, আর না হলে এইরকম কারো পাল্লায় পড়ো না যার জন্য নিজের লাইফটাকে নষ্ট করে ফেলো। অবশ্য নিজের লাইফটাকে তো ধ্বংস করেই দিয়েছ। এরকম একটা বাটপার, একটা ফ্রড ছেলের সাথে প্রেমে পড়ে মুখটাকে পুড়িয়ে সম্মানটাকে নষ্ট করে এখন আর সেই সম্মানটাকে বাঁচাতে। তুমি একটা মেয়ে হয়ে বুঝতে পারো না একটা ছেলে ঠিক তোমার দিকে কী নজরে তাকায়, কে তোমাকে ভালোবাসে আর না বাসে বুঝতেই পারো না। কিন্তু আফসোস, দেখো যাকে হাজারবার বোঝানোর চেষ্টা করছি সে বুঝতে পারছে না। ছেলেটা আবারও ওই ঈশানকে আঘাত করতে গেলে এবার ঈশান ওর হাতটা ধরে ফেললো, মুচড়ে ধরে বলতে লাগলো, তোকে যেন ওর সাথে আর কখনো না দেখি। যা বলার বলুক, যা করার করুক, কিন্তু তুই যদি ওর আশেপাশে আসিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সিনথিয়া আর কিছু বলার আগেই ঈশানের বন্ধুরা ওকে জোর করে সেখান থেকে নিয়ে গেল। ঈশান সেখানে থেকে বাসায় চলে আসে। সেদিনের পর আর ঈশানের কথা হয়নি সিনথিয়ার সাথে, কারণ সেদিন বাসায় আসার পর আম্মু ঈশানকে রুমে নিয়ে গিয়ে ওর পাশে বসে ওর হাতটা আম্মুর মাথায় রেখে বলেছিল, আব্বু, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দিবে না? তুমি কি চাও আমরা তোমার জন্য একদম শেষ হয়ে যাই? তুমি কেন এরকম পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না ও তোমাকে পছন্দ করে না? ওর জন্য পাগলামি করে যাচ্ছ। তুমি এতটুকু বুঝতে পারো না ও তোমাকে ঠিক কতটুকু ঘৃণা করে? ঈশান কথা বলেনি তখন। আম্মু ওর হাতটা মাথার উপর রেখে বলেছিল, তুমি যদি আজকের পর আর সিনথিয়ার সামনে যাওয়া আর ওকে এসব প্রেম ভালোবাসার কথা বলতে থাকো তাহলে আমাকে তুমি হারাবে। তুমি আজকে আমাকে সেই কথা দাও, তুমি ওর সামনে গেলেও কখনো আর এসব কথা মুখে উচ্চারণ করবে না, আর ওকে কখনো বলবেও না যে তুমি ওকে ভালোবাসো। সবসময় ওর থেকে দূরে থাকার চেষ্টা করবে, না হলে জানতে পাবে তোমার আম্মু কষ্ট পাবে। এখন যদি তুমি চাও তোমার আম্মু তোমার জন্য কষ্ট পাক তাহলে সেটা আমাকে সরাসরি বলো, না হলে আজকের পর থেকে আমাকে আম্মু বলে ডাকবে না। এটাই আমার সিদ্ধান্ত। এখন তুমি বলো তুমি কি চাও? ঈশান চুপ করে থাকতে পারেনি, আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সেদিন আম্মু অনেক বেশি কেঁদেছিল, কারণ একমাত্র ছেলে যদি এরকম পাগলামি করে তাহলে আব্বু আম্মুর মনের বেহাল অবস্থা হয়। ঈশান সেদিন আম্মুকে জড়িয়ে ধরে এই কথা দিয়েছিল, আজকের পর থেকে আর কখনো এরকম করব না। আম্মু, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। ওর সামনে ভালোবাসার কথা বলা তো দূরে থাক, ওর সামনেও আর কখনো যাব না। আমি অনেক ভালো হয়ে যাব, দেখো। আর এইসব কথা বলবো না। ওর ক্ষতি হোক কিংবা ওর নিজের ক্ষতি করে দিক, ওই লম্পট ছেলেটার সাথেও যা ইচ্ছে তাই করুক, তারপরেও আমি আর কখনো এসব নিয়ে কোনো কথা বলতে যাব না। আমি একটু একটু করে বলে যাওয়ার চেষ্টা করব। আমি ওকে ভালোবাসতাম, আর ভালোবাসাটা আমার জন্য ছিল না, সেটা আমি ভুলে যাব আম্মু। ঈশান সেদিন ভেবেছিল আজকের পর থেকে এসব কথা ওকে বলা বন্ধই করতে হবে, না হলে যে আম্মু কষ্ট পাবে। ঈশান চেষ্টা করেছিল। তারপর একটা মাস কেটে গেল। 1 মাস পর সেদিন যখন ঈশান বাসায় আসলো, জানতে পারলো সিনথিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে ওই লম্পট ছেলেটার সাথে। এত কিছুর পরেও ওরা জেনে শুনে কিনা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, কথাগুলো ঈশান ভাবতে পারছিল না। শেষে কিনা এরকম একটা ছেলের সাথে খালামুনি আর খালু কী করে সিনথিয়ার বিয়ে ঠিক করতে পারলো। ঈশান আম্মুর কাছে বিষয়টা জানতে চাওয়ায়
জানতে চাওয়ার আগেই খেয়াল করছিল আম্মু কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে। ঈশান আর প্রশ্নটা করতে পারেনি, চুপ করেছিল। ঈশান ভেবেছিল ওকে আর সিনথিয়াদের বাসায় যেতে হবে না, মেয়েটা বিয়ে করে নিক, এখান থেকে চলে যাক, তাতে হয়তো ওর জীবনটা অন্তত আর এসবের মধ্যে জড়াবে না। ঈশান আর ওর সামনে পড়বে না, আর এসব কথাও বলবে না। ওর লাইফ, তাই ও যা খুশি তাই করুক। ঈশানের ভালোবাসাটাকেও অসম্মান করেছে। ওর ভালোবাসার পাওয়ার যোগ্য সিনথিয়া নয়, এই একটা মার শুধু সেটাই ভেবেছে। ঈশান নিজের রুমে চলে গেল। ঈশান ভেবেছিল বিয়েতে যেতে হবে না, কিন্তু বিয়েটা ঠিক হবার পর থেকেই খালু খালামণি ওকে 1000 বার কল করেছে বাসায় যাওয়ার জন্য, কিন্তু ঈশান কারো কল রিসিভ করেনি। ঈশানের বাসায় এসেও ওরা ইনভাইট করে গেছে, তারপরও ঈশান রুম থেকে বেরোয়নি সেদিন, যেন খালু খালামণির সাথে দেখা না হয়। ওরা অনেক করে বলে গেছে ঈশানকে যাওয়ার জন্য, কিন্তু ঈশান ঠিক করে নিয়েছে আব্বু আম্মু গেলেও ও কোনো বিয়ে টিয়েতেই যাবে না, কারণ ওরকম একটা লম্পট ছেলের সাথে ওর ভালোবাসার মানুষটার বিয়ে হবে, সেটাই সব মেনে নিতে পারবে না। ঈশান সেদিন বন্ধুদের আড্ডায় বসে চুপচাপ কিছু একটা ভাবছিল। বন্ধুরা হাসাহাসি করে কথা বলছিল। এরই মাঝখানে ঈশানকে চুপ করে থাকতে দেখে ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, কিরে তুই কি এত ভাবছিস বলতো? সত্যি করে বলবি, কয়েকদিন যাবত দেখছি কলেজে আসলেও তেমন করে কথা বলিস না। কী সব ভাবনা চিন্তা করিস? কেমন হয়েছে যার জন্য এইসব নিয়ে ভাবতে হবে আমাকে বলতো? না রে, তেমন কিছু ভাবছি না, ওই ভালো লাগছে না, কেমন যেন একঘেয়েমি হয়ে গেছে লাইফটা। কোথাও থেকে কোথাও ঘুরতে যাওয়ার কথা বলবো ভাবছি, কয়েক মাস হয়েছে ঘুরে এসেছি, আবারও বাইরে কোথাও একটা গেলে হয়তো বা ভালো লাগতো, তাই বলছিলাম কি চল গিয়ে কোথা থেকে একটা ঘুরে আসি। ঈশান বিষয়টা লুকোনোর চেষ্টা করলো আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু শুভ সেটা বুঝতে পারল। ঈশানের মনটা খারাপ হয়ে আছে, সেটা ও খুব ভালো করেই বুঝে ফেললো। তাই কিছুক্ষণ চুপ করে থেকে তারপর একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুই বিষয়টা আমার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিস। তবে শুনে রাখ, তুই কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আমি সেটা বুঝতে পারি। তাই বলছি, যদি এরকম কিছু থাকে তাহলে আমাকে বলতে পারিস। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। মেহেদি ওদের কথায় মনোযোগ দিতেই এবার ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো, ফাইনালি ঝামেলাটা কাঁধের উপর থেকে নেমে যাবে, পরে আর কখনো আমাদের দেখা হবে না, আর যেন আমাদের আর কখনো দেখা না হয়। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। তখন ঈশান চুপ করে আছে দেখে মেহেদি জিজ্ঞেস করে ফেলল, তুই কিসের কথা বলছিস বলতো? কার সাথে দেখা হবে না? চিন্তার কথা বলছি, কয়েকদিন আগে শুনলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে, ওই লম্পটার সাথেই নাকি বিয়ে ঠিক হয়েছে। আমার কি, যা ইচ্ছা তাই করুক, ও যদি ওই লম্পটার সাথে ভালো থাকতে পারে তাহলে সেটাই ও থাকবে, আর খারাপ থাকলেও ওই থাকবে, তাতে আমার কি। ঈশান কথাটা বলেই ফোনে কিছু একটা দেখতে লাগলো। তারপর মেহেদি বলতে লাগলো, এসব কথা তুই জানতে পারলে কি করে? কি করে? আব্বু আম্মু বলছিল সেদিন, তারপর কয়েকদিন আগে সিনথিয়ার আব্বু আম্মু আসলো দাওয়াত দিতে। আমি অবশ্য ঠিক করেছি ওদের বাসায় যাব না, আব্বু আম্মু হয়তো আমাকে জোর করবে না, আর জোর করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এসব কথা বাদ দিয়ে আমি বলছিলাম আমরা কোথা থেকে ঘুরে আসি, এর মাঝে ওই মেয়েটারও বিয়ে হয়ে যাবে, আর লাইফ থেকেও যত সব ঝামেলা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। এবার শুভ এসে ঈশানকে পাশ থেকে জড়িয়ে ধরল। ঈশান চুপ করে রইল, চোখ দিয়ে পানি টলমল করছে। মেহেদিও এসে ওকে আরেক পাশ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাবিস না এগুলো নিয়ে, আজ বাদে কাল সব ঠিক হয়ে যাবে। যে তোকে ভালোবাসে না তার জন্য এত কষ্ট পেয়ে কি হবে বল? ছেলে মানুষের এত কিছু নিয়ে ভাবলে হয় না। ও তোকে ভালোবাসতে পারেনি, সেটা ওর দুর্ভাগ্য। সিনথিয়া তোর ভালোবাসাটা বুঝতে পারেনি, তোর অসম্মান করেছে, সেই জন্য দেখবি ও ঠিক শাস্তি পাবে। কারণ প্রকৃতি কাউকে ছাড় দিলেও ছেড়ে দেয় না, একটা সময় ঠিকই এর প্রতিশোধ নিয়ে নেবে। তুই আমি চাই বা না চাই, আজ বাদে কাল দেখবি ওকে ঠিকই এর জন্য কষ্ট পেতে হবে। আমি তো ওকে সত্যিকারেরই ভালোবেসেছিলাম রে, আমার কি দোষ ছিল? এটা কি খুব বেশি অন্যায় হতো বল? ভালোবাসলে মানুষ এমন করে কষ্ট পেতে হয়, তাই না? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল কথাগুলো আর বারবার চোখ মুছতে লাগলো। শুভ বলল,
ভালোবাসাটা কোনো অন্যায় নয়, তবে আমাদের মতো পরিবারের ছেলেদের, ওদের মতো বড় লোকের মেয়েদের ভালোবাসাটা অন্যায়। আজকালকার দিনে অপরাধ। ভালোবাসাটা ওদের কাছে লেভেল আর সমপরিমাণের দেখা হয়, সেটা তুই ওর সাথে কথা বলেই বুঝতে পেরেছিস। যদি তাই না হতো তাহলে তো তোর ভালোবাসাটা বুঝতে পারতো আর তোকেও ভালোবাসতো। সেটা করেনি ও, কারণ সিনথিয়া তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না। আল্লাহর ওপর ভরসা রাখ, উনি উত্তম পরিকল্পনাকারী। আজকে তোকে হয়তো ওর লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু এরপরে ওর থেকে ভালো কেউ তোর লাইফে আসবে। যে তোর নয় সে তোর কখনোই হবে না, তাই চিন্তা করিস না। আজকে সে তোর নয়, কিন্তু কালকে যে তোর লাইফে আসবে সে তোর ছিল, আছে আর তোর জন্য অপেক্ষা করেছে। আল্লাহ তোকে এর জন্য ভালো কিছু দিবে বলেই ওর থেকে দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু তুই সেটা বুঝতে পারছিস না। আজ বাদে কাল যখন বুঝতে পারবি, দেখবি তখন ঠিকই তোর মনে হবে আজকে ওকে তুই হারিয়ে ভুল করিসনি, বরং ও তোকে হারিয়ে জীবনের সব থেকে বড় ভুল করেছে। আমি চাই ও সেই ভুলটা একটা সময় বুঝতে পারুক। এখন এইসব কথা না বলে একটু শান্ত হও, আর এসব কথা যত ভাববি তত বেশি খারাপ লাগবে, তাই বলছি কি একটু শান্ত হওয়ার চেষ্টা কর। আর নিজেকে বোঝা, আজ বাদে কাল যখন সবটা ঠিক হয়ে যাবে, হয়তো কষ্ট হবে, কিন্তু একটা সময় সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না রে, কিছু ঠিক হবে না। আমি কেন ওকে ভালোবাসতে গিয়েছিলাম বল? কেন ও আমার লাইফে এসেছিল? আমি তো এরকম কিছু চাইনি। আমি তো চেয়েছিলাম যাকে ভালোবাসবো সেও আমাকে ভালোবাসবে। এত বড় অন্যায় করে ফেলেছিলাম ভালোবেসে, যার জন্য আমার ভালোবাসাটাই বুঝতে পারলো না। নিজের থেকে বয়সে বড়, অহংকারী আর বড়লোক কাউকে ভালোবাসাটা আমাদের জন্য অন্যায়ের। কেন বুঝতে চাইছিস না? এই অন্যায়টা তুই করেছিস, কিন্তু ভালোবাসাটা তোর জন্য অন্যায় নয়। যে অন্যায়টা করেছিস সেটার জন্য তোকে শাস্তি পেতে হয়েছে। একটা সময় দেখবি যখন ভবিষ্যতে এমন কেউ তোর লাইফে আসবে যে তোকে ভালোবাসতে পারবে, তোর মনে হবে যে এই জন্যই হয়তো ওপরওয়ালা তোকে এই মেয়েটার কাছ থেকে কেড়ে নিয়েছিল আর ওকে তোর লাইফ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। ওপরওয়ালা আমাদেরকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সব সময় যারা আমাদের সম্পর্কে আমাদের অনুপস্থিতিতে এমন কিছু বলেছিল যেটা আমরা শুনতে পাইনি, কিন্তু ওপরওয়ালা ঠিকই শুনতে পেয়েছে। আজকে হয়তো তেমনটাই হয়েছে। তুই কষ্ট পাস না বন্ধু, আজ বাদে কাল সব ঠিক হয়ে যাবে, দেখিস সব ভুলে যাবি তুই। তাহলে ওর দেওয়া এই কষ্টটা মনে করে রেখে শুধু শুধু কষ্ট পেয়ে কী লাভ বল? আমি তো চাই ওর থেকে দূরে থাকতে, ওকে ভুলে যেতে, কিন্তু পারছি না রে। কষ্ট হচ্ছে খুব। ও অন্য কারো হয়ে যাবে যে ওকে ভালোবাসে না। এসব লাভের জন্য ওকে ভালোবাসা নামক প্রেমের জালে ফাঁসিয়েছিল। সেই ছেলেটাকে ও ভালোবাসতো। ভালোবাসাটা কি পৃথিবীতে এতটাই তুচ্ছ? সত্যিকারের ভালোবাসাটাকে কেউ বুঝতেই চায় না রে। খামোকা এসব নিয়ে কান্নাকাটি করিস না তো। মেয়েদের মতো কান্না করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি রিয়াকে ঠিক কতটুকু ভালোবাসতাম ও বুঝতেই পেরেছিল আমার ভালোবাসাটা? বোঝেনি তো। সব কিছু ঠিকঠাক ছিল, একটা সময় আমাদের বিয়েটাও ঠিক হয়ে যেত। আমি ওকে বাসায় নিয়ে গিয়ে দেখা করিয়েছিলাম, কিন্তু মেয়েটা কি করলো? দিন শেষে প্রতারণা করলো আমার সাথে। ওর নাকি আমার চেয়ে বেশি টাকা পয়সাওয়ালা ছেলে দরকার। তাহলে তো ও টাকাকেই বিয়ে করতে পারতো, টাকার সাথেই প্রেম করতে পারতো। কোনো ছেলের তো প্রয়োজন ছিল না, কিন্তু সেটাই করেছে। ও টাকা চিনেছে, ভালোবাসাটা নয়। এখন খোঁজ নিয়ে দেখ গিয়ে, যে ছেলেটার সাথে বিয়ে হয়েছে সে রোজ রাতে নেশা করে এসে ওর গায়ে হাত তোলে। আমি জানি এটা ওর কর্মফল, ও যেটা চেয়েছে সেটাই হয়েছে, কিন্তু মাঝখান থেকে এই কষ্টটা ওর লাইফে এসেছে। ঈশান, আমরা যেটা চাই সব সময় সেটা হয় না। আজ বাদে কাল যখন তুইও এটা বুঝে যাবি, ততদিনে তোর কষ্টটাও শেষ হয়ে যাবে। আঙ্কেল আন্টির মুখের দিকে তাকিয়ে হলেও এসব ভুলে যাওয়ার চেষ্টা কর। আমি তো চেষ্টা করছি বল। আমি ভালো হয়ে গেছে আগের থেকে অনেক। তোরা দেখিস না আমি ওই মেয়েটার কথা কখনো বলি না। তোরা আজকে জিজ্ঞেস করলি কি হয়েছে, তাই বললাম ওর বিয়ে হয়ে যাচ্ছে। ভালোবাসি তাই মানতে পারছি না, কিন্তু যখন দেখবো ও ভালো আছে তখন আমারও ভালো লাগবে। আমি যাকে ভালোবাসতাম সে তার ভালোবাসার মানুষের সাথে সুখে আছে। আমি চাই ও ভালো থাকুক। ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই রে। আমার তো নিজের প্রতি অভিযোগ, নিজের প্রতি রাগ, জেদ। আমি আমার ভালোবাসাটাকে ওকে বোঝাতে পারিনি। দোষটা আমারই, জানিস তো। আমি বামন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিলাম। বুঝতে পারিনি আমার উচ্চতা অতটাও নয় আমি ওকে ধরতে পারবো। ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো, কিন্তু তারপরও ছেলেটা কান্না করলে ওরা নিজে থেকে ঈশানকে বাসায় পৌঁছে দিয়ে গেল।
আম্মু বিষয়টা বুঝতে পারলেও তেমন কিছু জিজ্ঞেস করলো না। দুদিন বাদেই সিনথিয়ার বিয়ের দিনও এসে গেল। ঈশান সেদিন ঘুমোচ্ছিল। আম্মু এসে ওকে ঘুম থেকে ডেকে তুলল। ঈশান উঠে বসলো। ফ্রেশ হয়ে আসতেই আম্মু বলতে লাগলো, আব্বু, আজকে আর কলেজে যেতে হবে না, তুমি ফ্রেশ হয়ে রেডি হও। কেন কলেজে কেন যাব না? আর কি জন্যই বা কলেজে যেতে হবে না? আমার তো কলেজে বন্ধুদের সাথে দেখা করতে হবে। না মানে আসলে আজকে সিনথিয়ার বিয়ে তো, তাই বলছিলাম কি তোমার আব্বু বলেছে তোমাকেও সাথে নিয়ে যেতে। আর সিনথিয়ার আব্বু আম্মু অনেক করে বলেছে তোমাকে যেন। তুমি না বারণ করেছিলে ওই মেয়েটার সামনে যেন না যায়? তাহলে তুমি এখন আবার এসব কেন বলছো? আমি তো সামনে যেতে চাই না, তাহলে এখন জোর করে কেন নিয়ে যেতে চাইছো? রাগ করো না, তোমার আব্বু নিয়ে যেতে বলেছি। আর তাছাড়া খালাতো বোনের বিয়েতে কি তুমি যেতে না? ভালোবাসার মানুষ হিসেবে না হলেও খালাতো বোনের বিয়েতে ঠিকই যেতে। চুপ করে থেকে না হয় বিয়েটা দেখে আসবে। তুমি ওকে বুঝিয়ে দেবে, চুপ করে থেকে যে হাসি মুখে তুমি থেকে ওকে বিদায় দিতে পারো, তুমি ওর বিয়েতে অসন্তুষ্ট না। তুমি ওর চোখের সামনে থেকে ওকে সেটা বোঝাবে আর এটা প্রমাণ করে দিবে ওকে ছাড়া তুমি অচল না, তুমি ভালো থাকতে পারো। ওর মতো মেয়ে তোমার লাইফে না আসলে তোমার তাতে কিছু যায় আসে না। ও তো একটা অহংকারী মেয়ে, তুমি ওকে ভুলে যাবে। পড়ালেখাটা শেষ করো, তারপর যে মেয়েকে বলবে, যত সুন্দরী মেয়েকে বলবে তাকে আমরা তোমার জন্য। আম্মু, আমি এগুলো শুনতে চাইনি, তাই দয়া করে এসব কথা বলো না। আর তুমি যেতে বলেছো, আমি যাব, কিন্তু তাই বলে আমাকে ওখানে বেশিক্ষণ থাকতে বলবে না। কেন, ওখানে থাকলে কি সমস্যা? আর আমরা তো আছি। যে তোমাকে ভালোবাসে না তার জন্য কষ্ট পেয়ে লাভ কি বলো? ঈশানও মনে মনে প্রতিজ্ঞা করে নিল ওই মেয়েটার বিয়েতে গিয়ে অন্য ছেলে মেয়েগুলোর সাথে লটর পটর করবে। ওকে দেখিয়ে দেবে ঈশান ভালো থাকতে পারে। ওর মতো মেয়েকে ভালো না বাসলে ঈশানের তাতে কিছুই যায় আসে না। আর ঈশান ওকে না পেলে তাতে ওর খুব বেশি কষ্ট হবে না। জেদ করে এক প্রকার ছেলেটা তৈরি হয়ে নিল। কোনো রকম একটু খেয়ে বাসা থেকে আব্বু আম্মুর সাথে সিনথিয়াদের বাসার উদ্দেশ্যে দুপুরের দিকে বেরিয়ে গেল। ওদের বাসার সামনে আসতেই দেখলো বিশাল বড় আয়োজন করা হয়েছে। আর এত বড় আয়োজন দেখেই মনে হচ্ছে সিনথিয়ার আব্বু দুহাত ভর্তি টাকা খরচ করেছে। ঈশান আব্বু আম্মুর সাথে ভিতরে আসতেই খালামণি এসে ঈশানকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, আবু, কোথায় ছিলি এতদিন? তোকে আমি কতবার কল করেছি, তার ওপর কত সেই দিন বাসায় গিয়েও তোর কথা জিজ্ঞেস করলাম, কিন্তু তোকে পেলাম না। তুই কোথায় গিয়েছিলি সত্যি করে বলতো। ছিলাম বাসাতেই। তাহলে আমাদের সাথে দেখা করিসনি কেন? আমার কল রিসিভ করিসনি কেন? ইচ্ছে করে, সবই তো জানো, তাহলে জিজ্ঞেস করছে কেন? কাটা গায়ে কি নুনের ছিটে দিতেই হবে খালামণি? খালামণি আর কোনো কথা বলল না। এবার ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, ভয় পেও না খালামণি, তোমার মেয়ের বিয়েতে কোনো বাধা হবে না। হাসি মুখে সবটা সামনে থেকে দেখে যাব। আম্মু জোর না করলে আমি কখনই আসতাম না। তুমি বলে দিতে আমি আসলে সমস্যা হবে, তাহলে আমি আসতাম না। আমি তোকে নিয়ে আসতে বলেছিলাম। এমন করে বলিস না আব্বু, আমি খুবই দুঃখিত। তোর ভালোবাসার মূল্যটা আমার মেয়েটা দিতে পারলো না। আমার খুব ইচ্ছে ছিল তোদের একসাথে দেখতে। জোর করে মেয়েটার বিয়ে তোর সাথে দিলে কখনোই তুই ওর সাথে ভালো থাকতে পারবি না। ও তোকে সহ্য করতে পারে না। তাহলে এসব কথা থাক, আমি এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করছি না খালামণি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি জোর করে হলেও ওর বিয়েটা তোর সাথে দিতাম, কারণ তোকে জামাই করার খুব ইচ্ছে ছিল আমার। ঈশান আবারও হাসার চেষ্টা করলো। এরই মাঝখানে আম্মু আসতেই ঈশান চুপ করে রইল। তখন খালামণি বলল, বিয়েটা না হওয়া পর্যন্ত কিন্তু এখান থেকে যেতে পারবি না। সিনথিয়া বাসা থেকে চলে যাক, তারপর তোর খালু আর আমি দেখে শুনে একটা ভালো ভদ্র মেয়ের সাথে তোকে বিয়ে দিব, যে তোকে অনেক ভালোবাসবে আব্বু। আপু খালুর সাথে কথা বলে আসলো। তারপর ওদের খাওয়ার জন্য বলতেই ঈশানকে জোর করে নিয়ে গেল। খাওয়ার ইচ্ছে না থাকার পরও আম্মু জোরাজুরিতে একটু খেতে হলো। ঈশান খেয়ে এসে এক সাইডে বসে রইল। আম্মু এসে কিছুক্ষণ ওর পাশে বসে রইল।
এরই মাঝখানে ঈশানের বন্ধুরা বারবার কল করলেও বিয়েতে এসে গেছে যখন জানতে পারলো তখন ওরা হতাশ হলো। কিছু একটা হয়তো বলতে চাচ্ছিল, সেটা না শুনে ঈশান কলটা কেটে দিয়েছে। ঘণ্টাখানেক পরে বর আসলো, আর বর আসতেই বেশ হই হুল্লোড় পড়ে গেল। ঈশান সেই আগের মতোই এক সাইডে বসে রইল। তারপর বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আরও 1 ঘন্টা পেরিয়ে গেল। সন্ধ্যা হয়ে আসলে তখনই বিয়ে তোড়জোড় শুরু হলো। ঈশান আগের মতোই সেখানে বসেছিল, কিন্তু দুজনকে কেমন করে মানায় চোখের সামনে থেকে দেখার ইচ্ছেটা আর দমিয়ে রাখতে পারল না। ছেলেটা এসে স্টেজের সামনে দাঁড়াতেই দেখলো দুজনকে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে। ঈশানকে দেখে ছেলেটা ডেভিল একটা হাসি দিল। ঈশান বুঝতে পারল সেদিনের সেই অপমানের প্রতিশোধটা আজকে এমন করে নিল। ঈশানের তাতে কোনো হেল্প নেই, ও উল্টো হাসার চেষ্টা করলো। রাফিন কিছুটা অবাক হলো। ঈশানের এই হাসির মানেটা হয়তো ও জানতো না, কিংবা কী ছিল সেটা ভেবে পেল না। তারপর সব জল্পনা কল্পনা শেষে কাজী যখনই সিনথিয়াকে কবুল বলতে বলল, তখনই স্টেজের সামনে সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু হলো একজন পুলিশ অফিসার। কারণ স্টেজের সামনে এসে দাঁড়িয়েছে পুলিশ অফিসার। এমন কিছু দেখেই সবাই অবাক চোখে সেদিকে তাকিয়ে রইল। ঈশান এবার গিয়ে একটা জায়গায় বসে পড়ল। ভাবলো এখন আবার কী নাটক হবে। ছেলেটা আবারও কার কী ক্ষতি করেছে সেটাই ভাবতে লাগলো। ঈশান মুখে হাত দিয়ে বসে আছে। এরই মাঝখানে আম্মু এসে ওর পাশে দাঁড়ালে ঈশান আম্মুর হাত ধরে পাশে বসিয়ে দিতেই পুলিশ দেখে সিনথিয়ার আপু বলতে লাগলেন, কি সমস্যা? আপনি এই বিয়ের সময় এসে এখানে এরকম ঝগড়া বাগড়া দিচ্ছেন কেন অফিসার? কিছুর প্রয়োজন হয় কিংবা কথা বলার হয় আমাকে জানাতেন, আমি পরে গিয়ে বিয়েটা শেষ করে না হয় কথা বলে আসতাম। আরফ সাহেব, আপনি বুঝতে পারছেন না, আপনার ভালোর জন্যই আর আপনার মেয়ের লাইফটা যেন নষ্ট না হয় সেজন্যই আমাকে আজকে এখানে আসতে হলো। আর সব কিছু জানার পর আমি চুপ করে থাকতে পারিনি। তাছাড়া এরকম একটা সন্ত্রাসী আর আসামিকে বাইরে ফেলে রাখলে মানুষের জীবন নষ্ট হবে, সেটা ভেবেই আমি এসেছি। ওসির কথাতে সবাই অবাক হলো। এবার সিনথিয়া আর চুপ করে থাকতে পারল না, মাথার ঘোমটা ফেলে দিল। মেয়েটার মুখে এক রাশ চিন্তার ছাপ। অন্যদিকে ঈশান খেয়াল করলো রাফিন ছেলেটা বেশ খানিকটা ভয় পেয়ে গিয়েছে। এবার ছেলের বাবা এগিয়ে আসতেই তখন ওসি সাহেব বলতে লাগলেন, যাক, পালেট গোদাটাও ওখানে আছে। এই কনস্টেবল, সবাইকে হাত করা পড়াও। 2 বাপ বেটাকে আজকে জেলে ভরে ইচ্ছে মতো ধোলাই করব। ওসি সাহেব, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আর এরকম করার মানেই বা কি? যদি কোনো সমস্যা থাকে আমি বললাম তো পরে গিয়ে কথা বলে নেব। মেয়ের বিয়ের সময় এসব কি রসিকতা হচ্ছে ওসি সাহেব? আরব সাহেব, আপনি বুঝতে পারছেন না, এই ছেলেটা আর ওর বাবা স্মাগলিংয়ের ব্যবসার সাথে জড়িত। ওর নামে থানায় বেশ কয়েকটা ডায়েরি হয়েছে। গত কয়েকদিনে থানায় কয়েকটা মেয়ে ডায়েরি করেছে। একটা মেয়ে ওর অপকর্মের জন্য সুসাইড করেছে, আর সুসাইডে ওর নাম ঠিকানা সবই লিখে দিয়ে গেছে। বলেছে মেয়েটির সাথে জোরপূর্বক উল্টাপাল্টা কিছু করেছে, আর তারপর সন্তান গর্ভে আসার পর মেয়েটা সুসাইড করতে বাধ্য হয়েছে। শুধু কি তাই, মেয়ে পাচারের সাথেও এর হাত আছে ইদানিং। এইরকম এক একটা ছেলেকে বাইরে রাখাটা তো মোটেও ঠিক না। কি বলছেন ওসি সাহেব? এসব কি করে হয়? এত ভালো একটা... হ্যাঁ, চোখের সামনে থেকে দেখে সবাইকে ভালোই মনে হয়, কিন্তু কে কতটা খারাপ সেটা কি আর বোঝা যায়? আপনাকে কিছু বলার আগেই তো আপনি বিয়েটা ঠিক করে দিয়েছেন। তারপর যখন অনুষ্ঠানের কার্ডে আমি এই ছেলেটার নাম দেখলাম, তখন ডায়েরি করার ওই ছেলেটার নামের সাথে মেলালাম। নাম ঠিকানা একই। যখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম আপনার মেয়ের সাথে বিয়েটা ঠিক হয়েছে, তখন আর দেরি করতে পারিনি। ভাগ্যিস সময় মতো চলে এসেছিলাম, না হলে আপনার মেয়ের জীবনটা আজকে নষ্ট হতো। হাজার শুকরিয়া আদায় করুন, বিয়েটা ভেঙেছে, কিন্তু আপনার মেয়ের জীবনটা তো নষ্ট হয়নি। এবার রাফিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজন অফিসার এসে ওকে ধরে ফেলল। আর ওসি বলতে লাগলো, ওকে নিয়ে চলো, আর ওর বাবাকেও নিয়ে নাও সাথে। রাফিন, এসব কি শুনছি? তুমি কি শেষ পর্যন্ত সত্যি এরকম কিছু করেছো?
রাফিন ছেলেটা কিছু বলার আগেই সিনথিয়া কষিয়ে ওর গালে কয়েকটা থাপ্পড় বসালো। তারপর বলতে লাগলো, লম্পট দুশ্চরিত্র ছেলে, তোর সাহস কি করে হলো আমার জীবনটা নষ্ট করার? শেষ পর্যন্ত তুই সত্যি এরকম একটা ছেলে হলি? আমি সেটা ভাবতেই পারিনি। ঈশার সেদিন ঠিকই বলেছিল। আর ওই মেয়েটা যাদেরকে আমি অবিশ্বাস করেছিলাম, শেষ পর্যন্ত তুই এরকম একটা লম্পটই বেরোলি। আর তোর মতো ছেলেকে কিনা আমি ভালো ভেবেছিলাম। সবাইকে আমি মিথ্যাবাদী বানিয়ে তোকে ভালো ভেবেছিলাম, আর তুই কিনা। সিনথিয়া ছেলেটাকে আরও কয়েকবার আঘাত করতেই ওর আম্মু এসে ওকে জড়িয়ে ধরে ফেলল। ওসি সিনথিয়ার আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যেতেই লোকজন একে একে সব বেরিয়ে গেল। আত্মীয় স্বজন থেকে শুরু করে বরযাত্রী যত লোকজন ছিল সবাই একে একে বেরিয়ে যেতে লাগলো। দিন শেষে কত বড় একটা ভুল করেছে। যাকে এত বেশি অবহেলা করেছিল সেই ছেলেটাই ওকে বাঁচানোর জন্য আর ওকে সত্যি বলেছিল, কিন্তু সিনথিয়া সেটা মানেনি আর বিশ্বাস করেনি। সিনথিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে রুমের দিকে চলে গেল। সিনথিয়ার আম্মু অবস্থা বেগতিক দেখে সেদিকে দৌড়ে গেল মেয়ের কাছে। ঈশানের আম্মু আর এক মুহূর্ত দাঁড়ালেন না, দৌড়ে সেদিকে গেলেন। এবার আব্বু এসে সিনথিয়ার আব্বুর পাশে দাঁড়ালো। ভদ্রলোক এক জায়গায় ধপ করে বসে পড়লেন। এবার আব্বু এসে আব্বুর সামনে দাঁড়ালো। সিনথিয়ার আব্বু তখন বলতে লাগলো, দিন শেষে আমার মেয়েটা এরকম একটা ভুল করলো, যার জন্য এখন ওর জীবনটা নষ্ট হতে চলেছে। বাবা হয়ে আমি পারলাম না ওকে বোঝাতে। ওর জেদের কাছে আমাকে হার মানতে হয়েছিল। তাই তো এরকম একটা ছেলের সম্পর্কে না জেনে না শুনে বিয়ে ঠিক করতে হয়েছিল। আর আজকে বিয়ের দিন এমন করে অসম্মানিত হতে হলো। সিনথিয়ার আব্বুর কান্নাকাটি করতে লাগলো। তখন আব্বু ওনাকে জড়িয়ে ধরে বললেন, ভাই সাহেব, আপনি কান্নাকাটি করবেন না। দেখুন, আল্লাহ যা করে তারা ভালোর জন্যই করেন। পরে যদি এসব জানাজানি হতো তাহলেও সম্মান নষ্ট হতো। এখন তো হয়নি। বিয়েটা আজ বাদে কাল আবার হবে অন্য কোনো ছেলের সাথে। ভালো ছেলের সাথে বিয়ে দিবেন, মেয়ে ভালো থাকতে পারবে। এখন অন্তত আর কান্নাকাটি করবেন না। এখন সিনথিয়ার কি অবস্থা সেটা দেখতে হবে। মেয়ের কথা মনে পড়তেই সিনথিয়ার আব্বু দৌড়ে ওর রুমের দিকে গেল। ঈশান আব্বুকে বলতে লাগলো, আব্বু তোমরা থাকো, আমি বাসার দিকে গেলাম। ছেলের এরকম কথা শুনে আব্বু কিছুক্ষণ অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আব্বু বলতে লাগলো, তুমি এই অবস্থাতে ওদের রেখে বাসায় চলে যেতে চাইছো? তাহলে কি করব? বিয়েটা তো আর হচ্ছে না। তাছাড়া এখন এই কান্নাকাটি আর ওই মেয়ের সব নাটক দেখার ইচ্ছে আমার নেই। আমি ওকে হাজারবার বারণ করেছিলাম, জানো? তুমি আমাকে হাজারবার আঘাত করার পরও আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম এই ছেলেটা ওর লাইফে ক্ষতি বয়ে আনবে, কিন্তু আমার কথা শোনেনি। উল্টো আমাকে সবার সামনে আঘাত করেছে, অপমান করেছে। এগুলো তো হবারই ছিল, তাই না? এখন এসব নিয়ে কান্নাকাটি করে লাভ কি? একটা প্রবাদ বাক্য আছে জানো তো আব্বু, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করে যদি হাজারবার ভাবে তারপরে কি আর এসব শুদ্ধে দিতে পারবে? তোমরা থাকো, আমি বাসার দিকে গেলাম। এসব কথা বলতে হয় না আব্বু, ওদের মনের অবস্থা খুবই খারাপ। চলো গিয়ে দেখি সিনথিয়ার কি অবস্থা। মেয়েটা আবার উল্টাপাল্টা কিছু করে বসলো না তো? একটা লম্পট ছেলেকে ভালোবেসেছে আর প্রেমের ফাঁদে পড়ে তার সাথে ছাই দিয়েছে। এখন তো এসব হবেই। এসব নাটক করলে তো আর মান সম্মান বাঁচবে না। আব্বু ঈশানের কোনো কথাই শুনল না, জোর করে ওকে সিনথিয়ার রুমের সামনে আনলো। ঈশান দাঁড়িয়ে রইল সিনথিয়ার রুমের মধ্যে, কান্নাকাটি করছে। ওর আম্মুকে জড়িয়ে ধরে ওর হাজারটা কথা বলছে। এবার ঘন্টাখানেক পার হয়ে গেলেও ঈশান সেখানেই দাঁড়িয়ে রইল। এরই মাঝখানে বন্ধুদের নাম্বার থেকে কল আসলো। ঈশান ওদেরকে বিষয়টা বলতেই ওরা উৎসুক জনতার মতো কথা শুনতে লাগলো। এরই মাঝখানে আব্বু এসে ঈশানের কাঁধের উপর হাত দিতেই ছেলেটা কলটা কেটে দিল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আব্বু হয়েছে তোমাদের, চলো এবার বাসার দিকে যাওয়া যাক। বাসায় তো যাওয়া হচ্ছে না, বিয়েটা তো এখন তোমাকে করতে হবে। তাছাড়া সম্মান বাঁচাতে হলে, ওদের মেয়েকে বাঁচাতে হলে এখন বিয়েটা অসম্ভব আব্বু। তোমার মনে আছে এই মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ, আর এই মেয়েকে বিয়ে করব আমি? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? এরকম একটা অহংকারী মেয়েকে বিয়ে করে জীবনটা শেষ করব? আমি কি পাগল নাকি?
এরই মাঝে সিনথিয়ার আব্বু বেরিয়ে আসলো। তারপর ঈশানের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলেন, এইটুকু দয়া আমার উপর করো। তুই ছাড়া এখন আমার সম্মানটা বাঁচানোর মতো কেউ নেই। তাহলে এখন অপশন হিসেবে আমাকে বেছে নিতে চাইছো খালু? সেটা তো আমি হব না। তোমার মেয়েকে বলো অন্য কারোর সাথে প্রেম করে তার সাথে যেন বিয়েটা করে। আমার পক্ষে এরকম একটা অহংকারী মেয়েকে বিয়ে করা সম্ভব না। এবার আম্মু বেরিয়ে এসে বলতে আরম্ভ করলো, আব্বু, এমন কথা বলতে হয় না। এরকম কথা বললে তোমার খালু কষ্ট পাবে। তাছাড়া মেয়েটা প্রচুর পরিমাণে কান্না করছে। এই মুহূর্তে বিয়েটা না হলে ওদের সম্মানটাও থাকবে না। এত বড় বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাতে এমনিতেই মানুষ হাজারটা কথা বলবে। বলুক, তাতে আমি কি করতে পারি বলো? আমার মতো একটা গরিব ঘরের ছেলে ওর মতো একটা বড়লোক পরিবারের মেয়েকে ভালোবাসতে পারে না। আম্মু, সেটা না তোমরাই বলতে? আর সবচেয়ে বড় কথা কি জানো তো? এর মতো মেয়েকে বিয়ে করে তারপর আমার পরিবারকে আমি বিপদের মধ্যে ফেলতে চাইছি না। এর সকল ইচ্ছা পূরণ করা কিংবা একে ভালো রাখার মতো ক্ষমতা আমার নেই। এ জীবনে না আমাকে ভালোবাসতে পারবেন আর না আমার পরিবারকে। তোমার মেয়ে আমাদের মতো ছোটলোক পরিবারকে কখনো ভালো থাকতে পারবে না। এসব বলো না। এমনিতেই তোমার মেয়ের জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে, তাই ওর জন্য আমার জীবনটা আমি নষ্ট করতে চাইছি না। এরকম কথা বলিস না আব্বু। এখন তুই আমাদের বাঁচাতে পারিস। আমি কি করে বাঁচবো? তোমাদের মেয়ে কখনই আমাকে বিয়ে করার জন্য রাজি হবে না। খামোখা এসব কথা বলো না তো। আব্বু, আম্মু, বাসায় চলো তো। আমি চাইছি না এই মুহূর্তে এখানে থাকতে। এখন আবার খালু আর খালামণির মাথা খারাপ হয়েছে। 2 দিন আগে আমাকেই বলতো তাদের মেয়ের সামনে না আসতে, এখন আবার এরাই বলছে বিয়ে করতে। ইচ্ছে হলে এক এক সময় এক একটা কথা বলবে, আর আমি তো সেটা মানবো না। ঈশান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার কথার উপর দিয়ে কথা বলার সাহস তোমার কি করে হয়? ঠিক আছে, বলবো না। কিন্তু এই বিয়ের পর যদি আমার পরিবারের আর আমার লাইফে কোনো কষ্ট হয়, কিংবা এই মেয়ে যদি কখনো বলে আমি ওর কোনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, 2 দিন বাদে ডিভোর্স চাই, তার জন্য কিন্তু একমাত্র দায়ী থাকবে তোমরা। এর জন্য সব দায়ভার নিতে রাজি আছি। তোকে কিছু ভাবতে হবে না। আমি সব কিছু তোর নামে করে দেবো। তারপর তুই আমার সম্মানটা বাঁচা বাপ। থাক, এইসব কথা আর বলতে হবে না খালু। অগত্যা তারপর আর কি, নিরুপায় হয়ে ওই বদমেজাজি আর অহংকারী খালাতো বোনটাকে বিয়ে করতে হলো। আব্বু আম্মু অনেক বোঝালো, বন্ধুরা এসেছিল বিয়েতে। ঈশান এখনও অবধি জানে না সিনথিয়াকে কি করে ওরা বিয়েতে রাজি করালো। আর এরকম একটা অহংকারী মেয়ে সম্মান বাঁচানোর জন্য কিনা যাকে এত ঘৃণা করে তাকেই বিয়ে করতে হলো। ঈশান বিয়ের পর ওর বন্ধুদের হেসে হেসে বলছিল, একটা কথা জানিস তো, হাতি বিপদে পড়লে না শেষে গরিবের বাড়িতেও আসতে হয়। দেখলি তো, সেটাই হলো। ঈশানের বন্ধুরা অবাক হয়েছিল। ওকে বুঝিয়েছিল যেন মেয়েটার সাথে কোনো সিন ক্রিয়েট না করে। ঈশান উল্টো বলেছিল যে এই মেয়ে ওর সাথে মানিয়ে নিবে কিনা, কিংবা রাতেই ডিভোর্স চাইবে কিনা, সেটা নিয়েই ভাবছে ঈশান। আজ আম্মুর সাথে কথা বলা শেষ করে ঈশান রুমে আসলো। সিনথিয়া বেডের মাঝখানে বসে আছে। ঈশান কোনো কথা না বলে ড্রিম লাইটটা অন করে দিয়ে তারপর একটা বালিশ নিয়ে নিচে বিছানা করলেও বালিশটা রেখে যখনই শুতে নিবে তখনই মনে হলো মেয়েটাকে বলা দরকার কিছু একটা। তাই উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, শুনুন, আপনি কাল বাসায় চলে যেতে পারেন, আর আপনার আব্বুকে বলে ভালো একটা উকিল দেখবেন। আমার কাছে অত টাকা নেই যে তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করতে পারবো। আজকের রাতটা কষ্ট করে আমাদের মতো ছোট লোকের বাসায় আপনাকে থাকতে হবে। যাই হোক, আমি জানি আপনি কাদায় পড়েছেন বলে বিয়েটা করেছেন। আর ভয় পাবেন না যে লম্পটটাকে ভালোবাসার মতো ভুল করেছিলেন, তার মতো আমি নই যে আপনার ওপর ঝাঁপিয়ে পড়ব। যাই হোক, শুয়ে পড়ুন, কষ্ট হলেও এখানেই থাকতে হবে। মানেটা আবার কি? আপনি বিপদে পড়েই তো বিয়েটা করেছেন, না হলে যাকে সবসময় ঘৃণা করে আসছেন, ছোট লোক বলতেন, অপমান করতেন, তাকে বিয়ে করার মতো ভুল কেউ করে? আমিও দেখেন আপনার সেই নাটকের শিকার হলাম। আপনার আব্বু আম্মু আর কোনো ছেলে খুঁজে পেল না, আমার মতো একটা ছেলের সাথে আপনাকে বিয়ে দিতে হলো। যাই হোক, আর যে যাই করেন সেটা বাসায় গিয়ে করবেন।
আমার আব্বু আম্মুর সাথে অন্তত এমন করে বিহেভ করবেন না যার জন্য আমাকে সিনক্রেট করতে হয়। অন্তত সেই কাজটা আমি আপনার সাথে করতে চাইছি না। ঈশান একটা কম্বল বের করে নিচে রাখলো। তারপর শুতে নিলেই কেউ একজন দৌড়ে এসে ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। ঈশান বুঝতে পারলো না বিষয়টা কি হলো। যখন বোধগম্য হলো রুমে তো সিনথিয়া ছাড়া কেউ নেই, তখনই ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, এ কী করছেন আপু? আমার মতো একটা ছোট লোক আর গরিব ছেলেকে জড়িয়ে ধরলে আপনার গায়ে ময়লা লেগে যাবে না? সিনথিয়া ঈশানকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। ঈশান মেয়েটাকে ছাড়িয়ে নিতে চাইলে সিনথিয়া ওর শার্টটা খামচে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ঈশান আমি ভুল করেছিলাম, তার জন্য আমাকে যত ভালো শাস্তি দাও, তারপরে অন্তত এই ডিভোর্সের কথা বলো না। আমি ভুল করেছি তোমার কথা না শুনে। আমি বুঝতে পারছি আমার প্রকৃত ভালোবাসা তুমিই ছিলে। তুমি আমাকে সবসময় আগলে রেখেছিলে, নাহলে রাফির আমাকে ক্ষতি করে দিত। আমাকে একটা সুযোগ দাও, আমি আমি কথা দিচ্ছি, আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ঠিক ভুলিয়ে দেবো। জানতো আপু, এই সময় এসব মজা করিয়েন না। আপনাকে বাঁচালাম বলে আপনি আমার সাথে এরকম মজা করবেন? দেখেন, আমি তো আর আপনাকে ডিস্টার্ব করছি না, আমি আপনাকে বাঁচিয়েছি। আজকে অসম্মানের হাত থেকে আপনি সসম্মানে কালকে বাসায় চলে যাবেন, আর আপনার আব্বু আম্মুকে জানিয়ে দেবেন আপনি বিয়েটা। আমি মন থেকেই মানি আর মন থেকেই মেনে নিয়েছি তোমাকে বিয়েটা করেছি। ঈশান শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। তখন সিনথিয়া ঈশানের বুক থেকে মুখ তুলল ছেলেটার রিয়াকশন দেখার জন্য। এবার ওর মুখে দুপাশে হাত রেখে কেঁদে কেঁদে নিজের ভালোবাসার কথাটা বলল। ও যে বুঝতে পেরেছে সেটা ওকে জানালো। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন সিনথিয়া পা দুটো উঁচু করে ঈশানের সারা মুখে চুমু দিল। একটা সময় ফুপিয়ে ফুপিয়ে কাঁদল আর ছেলেটাকে জড়িয়ে ধরে রাখলো। একটু বাদে ঈশানও আপনা আপনি মেয়েটাকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে উঠল। ঈশান সিনথিয়ার মাথায় হাজারটা চুমু দিল। ও কথা বলছে না দেখে সিনথিয়া বলতে লাগলো, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি ভুল করেছি, সব সহ্য করে নেব, আর কখনো এরকম ভুল করবো না। দেখো তোমার মিষ্টি একটা বউ হয়ে থাকবো এবার থেকে। এবার সিনথিয়াকে ছাড়ালো, ওর মুখে দুপাশে হাত দিয়ে সারা মুখে চুমু দিল। অসংখ্য অজস্র চুমু দিয়ে মেয়েটাকে আবারও বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত হলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।